নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় হলো নবাবী আমলে বাংলা। নবাবী আমলে বাংলার উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো তাহলে আমরা প্রথমে এই নবাবী আমলে বাংলা সম্পর্কে কিছুটা তথ্য জেনে নিই। মধ্যযুগে ভারতীয় রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বাংলাদেশের স্বাতন্ত্র্যবোধ ও স্বাধীন চেতনার উল্লেখ করা যায়। সুলতানি আমলে কিংবা দুর্দণ্ড প্রতাপ মুঘল বংশের শাসনকালে কখনই বাংলাদেশ নিরবচ্ছিন্নভাবে দিল্লির অধীন ছিল না। দিল্লি থেকে বাংলার দূরত্ব, ভৌগোলিক অবস্থান এবং বাংলার স্বতন্ত্র ঐতিহ্যগত কারণে বাংলার আঞ্চলিক শাসকগণ সমগ্র মধ্যযুগ ধরেই দিল্লির অধীনতা মুক্ত হয়ে থাকার চেষ্টা করেছেন। প্রভাবশালী ও উচ্চাকাঙ্ক্ষী কিছু ব্যক্তি বাংলার শাসন ক্ষমতা দখল করে সুদৃঢ় শাসন প্রবর্তন করেন এবং দিল্লির বাদশাহকে আনুগত্যের নিদর্শনস্বরূপ বাৎসরিক কর প্রদান করে সন্তুষ্ট রাখেন। অবশ্য অষ্টাদশ শতকের দুর্বল সম্রাটগণ এর থেকে বেশি কিছু আশাও করতেন না। 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ বাংলার সুবাদার নিযুক্ত হলে বাংলা স্বাধীন নবাবী শাসন শুরু হয়। এই থাকলো নবাবী আমলে বাংলা সম্পর্কে কিছুটা ধারণা। চলো তাহলে এমসিকিউ আলোচনার মাধ্যমে নবাবী আমলে বাংলা সম্পর্কে জেনে নিই। প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? এখানে উত্তর হবে এ, মুর্শিদ কুলি খাঁ। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। বন্ধুরা, আমরা এই মুর্শিদ কুলি খাঁ সম্পর্কে কিছুটা তথ্য জেনে নিই। দাক্ষিণাত্যের এক ব্রাহ্মণ পরিবারে মুর্শিদ কুলি খাঁর জন্ম। কিশোর বয়সেই তাকে হাজি ইম্পাহানির নামক জনৈক বণিকের কাছে বিক্রি করা হয়। তার নাম হয় মোহাম্মদ হাদি। দেওয়ানি সংক্রান্ত কাজে তার অভিজ্ঞতা ও কৃতিত্বের কথা জানতে পেরে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মোহাম্মদ হাদিকে হায়দ্রাবাদের দেওয়ান পদে নিযুক্ত করেন 1696 খ্রিস্টাব্দে। তাকে কর্তালাব খান উপাধি দেওয়া হয়। 1700 খ্রিস্টাব্দে তিনি বাংলার দেওয়ান পদে নিযুক্ত হন। তার বিশ্বস্ততা ও কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে ঔরঙ্গজেব হাদিকে মুর্শিদ কুলি খাঁ উপাধিতে ভূষিত করেন 1702 খ্রিস্টাব্দে। সম্রাট বাহাদুর শাহ মুর্শিদ কুলিকে বাংলা থেকে দাক্ষিণাত্যে স্থানান্তরিত করেন। সম্ভবত আজিম উস শানের প্ররোচনায় এই পরিবর্তন সংঘটিত হয়, কিন্তু 1710 খ্রিস্টাব্দে তিনি পুনরায় দেওয়ান পদে নিযুক্ত হন। সম্রাট ফারুক শিয়রের আমলে তিনি একই সাথে বাংলার সুবাদার পদের দায়িত্ব গ্রহণ করেন 1717 খ্রিস্টাব্দে। তার উপাধি হয় আলাউদ্দিন জাফর খাঁ। পরের প্রশ্ন, মুর্শিদ কুলি খাঁ বাংলার রাজধানী কোথায় স্থানান্তরিত করেন? এখানে উত্তর হবে বি, মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খাঁ বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। তিনি রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। পূর্বে এর নাম ছিল মকসুদাবাদ। পরের প্রশ্ন, মুর্শিদ কুলি খাঁয়ের পর বাংলা নবাব কে আসেন? এখানে উত্তর হবে সি, সুজাউদ্দিন। মুর্শিদ কুলি খাঁয়ের পর বাংলা নবাব আসেন সুজাউদ্দিন। তাহলে সুজাউদ্দিন সম্পর্কে কিছুটা তথ্য জেনে নিই। অপুত্রক অবস্থায় মুর্শিদ কুলি খাঁ পরলোক গমন করলে বাংলার মসনদে আরোহণ করলে তার জামাতা সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ 1727 খ্রিস্টাব্দে। অবশ্য মুর্শিদ কুলির সাথে সুজাউদ্দিনের সম্পর্ক প্রীতিপূর্ণ ছিল না, তাই মুর্শিদ কুলি জীবিতাবস্থায় তার দৌহিত্র সরফরাজ খাঁকে নিজ সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করেন। এদিকে সুজাউদ্দিনও বাংলার মসনদে বসার জন্য সুযোগের অপেক্ষায় ছিলেন। মুর্শিদের মৃত্যু সংবাদ পাবার সঙ্গে সঙ্গে উড়িষ্যা থেকে সসৈন্যে বাংলার দিকে রওনা হন। এই সময় দিল্লির প্রভাবশালী অভিজাত শামস উদ দৌলার উদ্যোগে বাংলার মসনদে তার সুজাউদ্দিন নিয়োগ সংক্রান্ত বাদশাহী ফরমান ও সুজাউদ্দিনের হস্তগত হয়। অতঃপর তিনি চিহিল সিতানে প্রবেশ করে নিজের অভিষেক সম্পূর্ণ করেন। শুভান্যধ্যায়ী আত্মীয়বর্গ ও বন্ধুদের পরামর্শে সরফরাজ খাঁ পিতার ক্ষমতা দখলকে বিনা প্রতিবাদে মেনে নেন। পরের প্রশ্ন, নবাব সুজাউদ্দিনের পর বাংলা সিংহাসনে কে বসেন? এখানে উত্তর হবে এ, সরফরাজ খাঁ। নবাব সুজাউদ্দিনের পর বাংলা সিংহাসনে বসেন সরফরাজ খাঁ। বন্ধুরা, চলো আমরা সরফরাজ খাঁ সম্পর্কে কিছুটা তথ্য জেনে নেই। সুজাউদ্দিনের মৃত্যুর পর 1739 খ্রিস্টাব্দে বাংলার মসনদে বসেন তার পুত্র সরফরাজ খাঁ।
শাসক হিসাবে তিনি ছিলেন সম্পূর্ণ অযোগ্য ও অপদার্থ। তার চরিত্র ছিল নৈতিকতা বর্জিত। ইন্দ্রিয়াসক্ত নবাব সরফরাজ বেশিরভাগ সময় কাটাতেন তার হারেমে, যেখানে ঘটেছিল প্রায় 1500 নারী সমাবেশ। মৃত্যুসজ্জায় পিতার নির্দেশ অনুযায়ী তিনি পূর্বাতন কর্মচারীদের স্বপদে বহাল রাখেন, কিন্তু আলীবর্দী বা হাজী আহমদের উচ্চাকাঙ্ক্ষার দমনের কোনো ক্ষমতাই তার ছিল না। তাই তার বিরুদ্ধে শুরু হয় গভীর ষড়যন্ত্র। আলীবর্দী খাঁ সসৈন্যে পাটনা থেকে মসনদ দখলের জন্য মুর্শিদাবাদে উপস্থিত হন এবং গিরিয়াত যুদ্ধে 1740 খ্রিস্টাব্দে সরফরাজকে পরাজিত ও নিহত করে বাংলার মসনদ দখল করেন। পরের প্রশ্ন, সরফরাজ খাঁয়ের পর বাংলার সিংহাসনে কে বসেন? এখানে উত্তর হবে বি, আলীবর্দী খাঁ। সরফরাজ খাঁয়ের পর বাংলার সিংহাসনে বসেন আলীবর্দী খাঁ। আমরা এখন আলীবর্দী খাঁ সম্পর্কে কিছুটা তথ্য জেনে নেব। ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতার দ্বারা নবাব সরফরাজ খাঁকে হত্যা করে বাংলার মসনদ দখল করেন আলীবর্দী খাঁ 1740 খ্রিস্টাব্দে। অষ্টাদশ শতকে কেবল দক্ষতা ও কর্মোদ্যোগ দ্বারা যে সকল ভাগ্যান্বেষী মানুষ ভারতের বিভিন্ন অঞ্চলে ক্ষমতার শীর্ষে আরোহণ করতে সক্ষম হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন এই আলীবর্দী খাঁ। আলীবর্দীর আসল নাম ছিল মির্জা বন্দে বা মির্জা মোহাম্মদ। পরের প্রশ্ন, কোন নবাবের আমলে বাংলায় মারাঠা আক্রমণ হয়েছিল? এখানে উত্তর হবে বি, আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁয়ের আমলে বাংলায় মারাঠা আক্রমণ হয়েছিল। এখানে মনে রাখার বিষয় যে 1742 খ্রিস্টাব্দে মারাঠা বাহিনী বাংলা আক্রমণ করে দ্রুত গতিতে বর্ধমান পর্যন্ত এগিয়ে আসে। তখন নবাব আলীবর্দী উড়িষ্যায় রুস্তম জংয়ের বিদ্রোহ দমনে ব্যস্ত ছিলেন। মারাঠা বর্গী আক্রমণের সংবাদ পাওয়া মাত্র নবাব দ্রুত বর্ধমানের দিকে অগ্রসর হন, কিন্তু বর্ধমানে এসেই তিনি মারাঠা বাহিনী কর্তৃক অবরুদ্ধ হয়ে পড়েন। এদিকে রুস্তম জংয়ের নায়েব মীর হাবিব মারাঠা পক্ষে যোগ দিলে মারাঠাদের শক্তিবৃদ্ধি ঘটে। রঘুজি ভোসলের দক্ষ সেনাপতি ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে একদল মারাঠা সৈন্য দ্রুত মুর্শিদাবাদ অভিমুখে অগ্রসর হয়। অবশ্য আলীবর্দীও কোনো ক্রমে অবরোধমুক্ত হয়ে রাজধানীতে উপস্থিত হন। মারাঠা বাহিনী পিছু হটে গিয়ে কাটোয়াতে তাদের শক্তি কেন্দ্রীভূত করে। ফলে ভাগীরথীর পশ্চিম তীরে রাজমহল থেকে মেদিনীপুর ও জলেশ্বর পর্যন্ত অঞ্চলে নবাবী শাসনের পরিবর্তে মারাঠা বর্গীদের আধিপত্য স্থাপিত হয়। শেখরাও ওই অঞ্চলের মারাঠা প্রশাসক নিযুক্ত হন। স্থানীয় জমিদারগণ মারাঠাদের রাজস্ব দিতে বাধ্য হন। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মারাঠা বর্গীরা বাংলাদেশ আক্রমণ করেন? এখানে উত্তর হবে বি, 1742। 1742 খ্রিস্টাব্দে মারাঠা বর্গীরা বাংলাদেশ আক্রমণ করেন। আমরা এখনই জানলাম 1742 খ্রিস্টাব্দে মারাঠা বাহিনী বাংলা আক্রমণ করে দ্রুত গতিতে বর্ধমান পর্যন্ত এগিয়ে আসে। পরের প্রশ্ন, আলীবর্দী খাঁয়ের পর বাংলার নবাব কে হন? এখানে উত্তর হবে সি, সিরাজউদ্দৌলা। আলীবর্দী খাঁয়ের পর বাংলার নবাব হন সিরাজউদ্দৌলা। এখানে মনে রাখার বিষয় যে নবাব আলীবর্দী খাঁ অপুত্রক অবস্থায় মারা যান 10 এপ্রিল 1757 খ্রিস্টাব্দে। নবাবের ইচ্ছানুযায়ী বাংলার মসনদে বসেন তার তৃতীয় কন্যা আমিনা বেগমের পুত্র মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। সিরাজের পিতা ছিলেন পাটনা শাসনকর্তা জৈনুদ্দিন আহমদ হৈবত জং। আমিনা বেগমের অপর পুত্র তথা সিরাজউদ্দৌলার ছোট ভাই ইনামুদ্দৌলা 1754 সালে বসন্ত রোগে মারা যান। স্বভাবতই সিরাজের প্রতি আলীবর্দীর ছিল গভীর স্নেহ। সিরাজউদ্দৌলাকে নিজের কাছে আলীবর্দী শিক্ষা দীক্ষায় পারদর্শী করে তোলেন, কিন্তু স্বার্থান্ধ চাটুকার ও তোষামুদ্দেদের প্ররোচনায় ও মাতামহ তথা নবাবের অন্ধ ভালোবাসার জন্য সিরাজের মধ্যে কতগুলি বদগুণের সমাবেশ দেখা যায়। কয়েকজন সহকর্মীর প্ররোচনায় সিরাজ একবার পাটনা শাসন ক্ষমতা দখলের জন্য বিদ্রোহাত্মক কাজে লিপ্ত হলেও আলীবর্দী তাকে মার্জনা করেন এবং 1752 খ্রিস্টাব্দে নিজের উত্তরাধিকারী বলে ঘোষণা করেন। পরের প্রশ্ন, সিরাজউদ্দৌলা কবে বাংলার সিংহাসনে বসেন? এখানে উত্তর হবে বি, 1756। 1756 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন। এখানে মনে রাখার বিষয় যে 1756 খ্রিস্টাব্দের 10 এপ্রিল আলীবর্দী খাঁ
প্রয়াত হলে তার নাতি সিরাজউদ্দৌলা সিংহাসনে আসীন হন। প্রশ্ন, সিরাজউদ্দৌলার পর বাংলার সিংহাসনে কে বসেন? এখানে উত্তর হবে এ মির্জাফর। সিরাজউদ্দৌলার পর বাংলার সিংহাসনে বসেন মির্জাফর। এখানে মনে রাখার বিষয় যে পলাশীর যুদ্ধে ইংরেজের ষড়যন্ত্রের বলি হয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। অষ্টাদশ শতকীয় বাংলার রাজনীতিতে এমন ঘটনা আদৌ অপ্রত্যাশিত ছিল না। পলাশীর যুদ্ধে বিজয়ী হলেও ইংরেজ বাংলা নবাবী মসনদ দখল করেনি। নবাব হয়েছিলেন মির্জাফর। আইনত তিনিই ছিলেন বাংলার সার্বভৌম ক্ষমতার অধিকারী। পরের প্রশ্ন, বেদেরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এখানে উত্তর হবে এ ডাচ ও ইংরেজ। বেদেরার যুদ্ধ ডাচ ও ইংরেজদের মধ্যে হয়েছিল। বেদেরার যুদ্ধ হল ব্রিটিশ ও ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংগঠিত একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। এটি 1759 সালের 25শে নভেম্বর হুগলি নদীর কাছে বেদেরার নামক স্থানে হয়েছিল। এই যুদ্ধে ব্রিটিশরা ডাচদের পরাজিত করে এবং ভারতে তাদের আধিপত্য বিস্তার করে। পরের প্রশ্ন, পলাশী যুদ্ধ কবে হয়? এখানে উত্তর হবে বি 1757। পলাশী যুদ্ধ হয় 1757 খ্রিস্টাব্দে। এখানে মনে রাখার বিষয় যে 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশীর যুদ্ধে ইংরেজরা সিরাজকে পরাজিত করেন এবং বাংলার শেষ স্বাধীন নবাবের শাসনের অবসান ঘটে। এই প্রশ্ন, বক্সারের যুদ্ধ কবে হয়? এখানে উত্তর হবে ডি 1764। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের মিলিত শক্তি ইংরেজদের কাছে পরাজিত হয়। পরের প্রশ্ন, অন্ধকূপ হত্যা কাহিনী কবে হয়? এখানে উত্তর হবে এ 1756। 1756 খ্রিস্টাব্দে অন্ধকূপ হত্যা কাহিনী হয়। সমসাময়িক জনৈক ব্রিটিশ হলওয়েলের মতে এই সময় 1756 খ্রিস্টাব্দে 20 জুন সিরাজ ক্ষুদ্র প্রকোষ্ঠে 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া 146 জন ব্রিটিশ সৈন্যকে বন্দি করায় পরের দিন 123 জন সৈন্য মারা যায়। এটি ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। পরের প্রশ্ন, ব্ল্যাক হোল ট্র্যাজেডি কোথায় হয়েছিল? এখানে উত্তর হবে ডি কলকাতা। ব্ল্যাক হোল ট্র্যাজেডি মানে অন্ধকূপ হত্যা কলকাতায় হয়েছিল। পরের প্রশ্ন, অন্ধকূপ হত্যা কাহিনীর বিবরণ কে দিয়েছিলেন? এখানে উত্তর হবে হলওয়েল। অন্ধকূপ হত্যার কাহিনী বিবরণ হলওয়েল দিয়েছিলেন। পরের প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? এখানে উত্তর হবে বি সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। পরের প্রশ্ন, বাংলার শেষ নবাব কে ছিলেন? এখানে উত্তর হবে বি নজম-উদ-দৌলা। নজম-উদ-দৌলা বাংলার শেষ নবাব ছিলেন। এখানে মনে রাখার বিষয় যে মির্জাফরের পুত্র নজম-উদ-দৌলা 1765 খ্রিস্টাব্দে বাংলার নবাব পদে আসীন হন। নজম-উদ-দৌলার সময়ে 1765 খ্রিস্টাব্দে মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইংরেজরা দেওয়ানি লাভ করে। এই প্রশ্ন, বাংলার দেওয়ানি কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করে? এখানে উত্তর হবে ডি 1765। 1765 খ্রিস্টাব্দে বাংলার দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করে। এই প্রশ্ন, বক্সারের যুদ্ধের সময় মুঘল বাদশাহ কে ছিলেন? এখানে উত্তর হবে বি দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলম বক্সারের যুদ্ধের সময় মুঘল বাদশাহ ছিলেন। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? এখানে উত্তর হবে বি মীর কাসিম। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মীর কাসিম। পরের প্রশ্ন, সিরাজউদ্দৌলার কোন সেনানায়ক পলাশীর যুদ্ধক্ষেত্রে প্রাণ দেন? এখানে উত্তর হবে সি মীর মদন। সিরাজউদ্দৌলার সেনানায়ক মীর মদন পলাশীর যুদ্ধক্ষেত্রে প্রাণ দেন। পরের প্রশ্ন, পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব কে হয়েছিলেন? এখানে উত্তর হবে বি মির্জাফর। পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব হয়েছিলেন মির্জাফর। এখানে মনে রাখার বিষয় যে সিরাজের পতনের পর ইংরেজরা তার সেনাপতি মির্জাফরকে সিংহাসনে বসায়। মির্জাফর বাংলা, বিহার, উড়িষ্যায় ইংরেজদের অবাধ বাণিজ্যের অধিকার প্রদান করেন এবং এর পাশাপাশি টাকা তৈরির অধিকারও কোম্পানি লাভ করে। পরের প্রশ্ন, মির্জাফরের পর
বাংলা সিংহাসনে কে বসেন? এখানে উত্তর হবে এ মীর কাসিম। মির্জাফরের পর বাংলা সিংহাসনে বসেন মীর কাসিম। 1760 খ্রিস্টাব্দে ইংরেজরা মীর কাসিমকে সিংহাসনের অধিকার প্রদান করে, কিন্তু ইংরেজদের সঙ্গে মীর কাসিমের সংঘাতের কারণ ছিল ব্যক্তিগত বাণিজ্য, কোম্পানির কর্মচারীদের উদ্ধত ব্যবহার, সার্বভৌমত্বের উপর আঘাত। পরের প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসনের কে প্রবর্তন করেন? এখানে উত্তর হবে সি লর্ড ক্লাইভ। বাংলায় দ্বৈত শাসনের প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। এই নজমুদ্দৌলার সময় বাংলায় ইংরেজরা দ্বৈত শাসন ব্যবস্থা প্রচলন করেন। পরের প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন কে তুলে দেন? এখানে উত্তর হবে সি ওয়ারেন হেস্টিংস। বাংলায় দ্বৈত শাসন তুলে দেন ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, বাংলায় দেওয়ানি হস্তান্তরের সময় বাংলার নবাব কে ছিলেন? এখানে উত্তর হবে ডি নজমুদ্দৌলা। বাংলায় দেওয়ানি হস্তান্তরের সময় বাংলার নবাব ছিলেন নজমুদ্দৌলা। পরের প্রশ্ন, কত টাকার বিনিময়ে কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করেছিল? এখানে উত্তর হবে ডি বার্ষিক 2 লক্ষ। বার্ষিক 2 লক্ষ টাকার বিনিময়ে কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করেছিল। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন? এখানে উত্তর হবে বি মুনরো। বক্সারের যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি ছিলেন মুনরো। পরের প্রশ্ন, পলাশীর যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত বিজয়, কে বলেছেন? এখানে উত্তর হবে বি ম্যালেসন। ম্যালেসন বলেছিলেন পলাশীর যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, বক্সার যুদ্ধ ছিল চূড়ান্ত বিজয়। পরের প্রশ্ন, সিরাজউদ্দৌলাকে কে হত্যা করেন? এখানে উত্তর হবে বি মিরন। সিরাজউদ্দৌলাকে মিরন হত্যা করেন। পরের প্রশ্ন, মহারাজা কৃষ্ণচন্দ্র কোথাকার শাসক ছিলেন? এখানে উত্তর হবে বি নদিয়া। মহারাজা কৃষ্ণচন্দ্র নদিয়ার শাসক ছিলেন। পরের প্রশ্ন, সিরাজের কোন দূতকে ইংরেজগণ লাঞ্ছিত করেন? এখানে উত্তর হবে এ নারায়ণ দাস। সিরাজের নারায়ণ দাস দূতকে ইংরেজগণ লাঞ্ছিত করেন। পরের প্রশ্ন, 1760 সালে মীর কাসিম বাংলার কোন গভর্নরের সাথে গোপন চুক্তি করে বাংলার মসনদে বসেন? এখানে উত্তর হবে ভেন্সি টার্ট। মীর কাসিম 1760 সালে বাংলার গভর্নর ভেন্সি টার্টের সাথে গোপন চুক্তি করে বাংলার মসনদে বসেন। পরের প্রশ্ন, মীর কাসিম কবে বাংলার নবাব পদ থেকে বহিষ্কৃত হন? এখানে উত্তর হবে এ 1764। মীর কাসিম বাংলা নবাব পদ থেকে 1764 সালে বহিষ্কৃত হন। পরের প্রশ্ন, মীর কাসিম বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কোথায় স্থানান্তরিত করেন? এখানে উত্তর হবে সি মুঙ্গের। মীর কাসিম বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেন। আজ এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের নবাবী আমলে বাংলার এমসিকিউ আলোচনা, তা কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।